উদ্দেশ্যে আপনার উচ্চারণ রাখুন। অসংখ্য ধন্যবাদ। সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে যে এখানের অনুষ্ঠান আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং স্মার্ট সিটির উদ্যোগে, সেই অনুষ্ঠানে উপস্থিত আছেন মঞ্চে। একটু আগে ওনার বক্তব্য আপনারা শুনেছেন। আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার, এখানে ডেপুটি মেয়রও উপস্থিত আছেন শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়। তাছাড়া এখানে যার প্রারম্ভিক ভাষণে এখানে ওনার বক্তব্য এখানে রেখেছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় কমিশনার ডক্টর শৈলেশ যাদব আইএস। উপস্থিত আছেন মোহাম্মদ সাজ্জাদ পি, এডিশনাল কমিশনার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের, এবং আমাদের সবার প্রিয় এখানে উপস্থিত আছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট শ্রী সঞ্জয় সাহা। উপস্থিত আমার অব দ্য ডায়াস কর্পোরেটর্স এবং আগরতলা মিউনিসিপ্যালিটির বিভিন্ন যারা আধিকারিক এবং কর্মচারীরা আছেন, এবং অত্র এলাকার সমস্ত সুধী নাগরিকবৃন্দ এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই বিশেষ দিনে। তো আগে আপনারা সবাই শুনেছেন যে তিনটি যে আমাদের প্রজেক্ট, সেই প্রজেক্টের আজকে উদ্বোধন এখানে হলো। প্রথম যে প্রজেক্ট সেটা হচ্ছে যে মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুরের যে মূর্তি, তার উন্মোচন। আমরা আগরতলায় আমরা জানি যে কামানচৌমুনি, সেই কামানচৌমুনির পাশে আরেকটা আইল্যান্ড ছিল, এবং সেই আইল্যান্ডের কিন্তু নাম ছিল না। আমরা ছোটবেলার থেকে দেখতাম, এখানে ঘুরতাম এর আশপাশে, কিন্তু যখনই আমাদের বলতো আপনার বাড়ি কোন জায়গায়, আমরা কামানচৌমুনির কাছে বলতো, কিন্তু এই আইল্যান্ডের কোনো রকম নামকরণ ছিল না। সেখানে আমরা দেখতাম, আমি ছোটবেলার কথা মনে আছে যে আগরতলা শূন্য, মানে তখন মাইল হতো, কিলোমিটারও ছিল না, যে এখান থেকে শুরু হতো বিভিন্ন জায়গার দূরত্ব কত। যদি আমরা বলি এখান থেকে 50 মাইল উদয়পুর, তাহলে এখান থেকে শুরু হতো। এবং সেখানে দেখা গেল বিভিন্ন সময়ে এখানে দোকানপাটও হয়েছিল, হকাররা দোকানও করেছিল, অনেক সময় আন্দোলন সংগঠিত হয়েছিল ওই আইল্যান্ডটাতে। আস্তে আস্তে করে বিএসএনএল এর সেখানে তাদের যে মেশিন পত্র আছে সেখানে বসানো হয়েছিল, অথচ এই জায়গাটার নাম কি কেউ জানত না। একটা ইচ্ছে ছিল যে আধুনিক ত্রিপুরার রূপকার আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে আমরা সবসময় বলি, এবং জনজাতিদের আমরা যেভাবে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যেভাবে সম্মান দেন, তা আমরাও কেন সম্মান দেব না। তো সেই লক্ষ্যে এক তো ওই আইল্যান্ডটার নামও হয়ে গেল যে এখন থেকে এটার নাম হচ্ছে বীর বিক্রম চৌমুনি, মহারাজা বীর বিক্রম চৌমুনি। এবং জায়গাটাও অনেক, যে রাউন্ডটা ছিল অনেক বড় ছিল, রাস্তাও অনেক বড় হয়ে গেছে, সুন্দর একটা পরিবেশ এখানে এখন দেখা যাচ্ছে আজকের ইনোভেশনের পরে। তো আমরা অনেক সময় জনজাতিরা প্রশ্ন করেন যে জনজাতিরা পিছিয়ে আছেন, ওনাদেরকে সেইভাবে এতদিন ধরে সম্মান দেওয়া হয়নি। আগের সরকার দেয়নি, কিন্তু আমরা তো দিচ্ছি বিভিন্ন জায়গায়। আমি বিধানসভার মধ্যেও বলেছি যে বারবার বলা হয়েছিল 500 থেকে প্রায় 600 কোটি টাকা নাকি ওনাদেরকে দেওয়া হতো, কিন্তু সেদিন আমি বিধানসভায় ওনাদের কাছে বললাম যে শুধু ডাইরেক্ট টাকা দিলেই হয় না, আমাদের সরকারও বিভিন্ন 49টা দপ্তর আছে, আমরা বিভিন্ন দপ্তর থেকে আমরা যে টাকা দিয়েছি তার হিসাব আমি বিধানসভায় দিয়েছি, প্রায় 5000 কোটি টাকা। তো ওনাদের যারা লিডাররা ছিলেন প্রথমে তো অবজেকশন দিলেন, কিন্তু ডাটা শুদ্ধ যখন আমি ওনাদের কাছে বললাম তখন চুপ করে গেলেন। তো আমরা চাই সবাই যাতে জাতি জনজাতি সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই, তো সেই ইচ্ছা আমাদের আছে। কিন্তু আমরা এটাও জানি যে আমাদের মধ্যে ডিভাইড এন্ড রুল করে অনেকে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করে।
কিন্তু তাদের এই চেষ্টা বৃথাই যাবে, কারণ সৎ উদ্দেশ্য যদি থাকে আর মানসিকতা যদি ভালো হয় তাহলে কোনোদিন বিঘ্ন ঘটাবে না আমাদের ইচ্ছা। এবং অনেক চেষ্টা প্রচেষ্টা অনেকেই করছেন, কিন্তু আলটিমেটলি সত্যের জয় হবেই, এবং সেই দিশায় আমরা কাজ করছি। একটা সময় ছিল 80-র দাঙ্গা, আমরা দেখেছি কি অবস্থা ছিল, অনেক লোক এখান থেকে পালিয়েও চলে গেছে, বিভিন্ন জায়গা থেকে স্থানান্তরিত হয়েছে, কিন্তু আমরা শান্তি এখানে সুনিশ্চিত করেছি, শান্তি প্রতিষ্ঠিত করেছি। আমরা এই সদ্য যে বিধানসভা, সেখানে এই যে সরকার, ভারতীয় জনতা পার্টির এবং আইপিএফটির যে সরকার, আমরা কাজের মাধ্যমে প্রমাণ করি। আজকে যে তিনটে এখানে যে ইনোগ্রেশন অফ ফ্লাড ড্রেনেজ পাম্প আপনাদের এই এলাকায় হলো, মুখে না, কাজের মাধ্যমে। এখানে যে বাস শেল্টার, যেটা ইউকে একাডেমি এবং আইজিএম চৌমনি এবং নন্দননগরে হয়ে গেল, কাজের মাধ্যমে আমরা করছি। তো কাজের মাধ্যমে আমরা বলতে চাই যে আমরা মানুষের জন্য কাজ করতে চাই। তো এইবারের ইলেকশনে কি হলো, কোথাও কোনো জায়গার মধ্যে ছাপ্পা ভোটের কোনো অবস্থা নেই। কোনো জায়গার মধ্যে কেউ বলতে পারবে না যে সাইন্টিফিক রিগিং হয়েছে, কেউ বলতে পারবে না। ত্রিপুরার আপনারা সবাই মিলে একটা ইতিহাস আপনারা রচনা করেছেন যে এইভাবেও ইলেকশন করানো যায়। তো সেটা আমরা করতে পেরেছি। কোনো জায়গায় কোনো সমস্যা নেই। 16 ফেব্রুয়ারি ইলেকশন হলো, 2 তারিখ মার্চের রেজাল্ট বেরোলো, তার মধ্যেও কোনো সমস্যা নেই। আগে মানুষ আতঙ্কে থাকতো যে ইলেকশন হবে, কি জানি হয়, কি জানি হয়। কিন্তু নিন্দুকেদের তো সমস্যা, এত সুন্দরভাবে আইন শৃঙ্খলার অবনতি নেই, আরে এ তো ক্রেডিট নিয়ে নেবে। তো একটা চেষ্টা, চারিদিকে গন্ডগোল করো, সেই আগের যে আদিম ওদের বৃত্তি, সেটাকে আবার জাগিয়ে তুললো ওরা। বিভিন্ন জায়গায় আমাদের কাছে ছোটখাটো খবর আসছিল, ইমুক জায়গায় তিমুক করেছে। কারোর নিজস্ব সমস্যা, নাইবার্স এনবি, আমার বাড়ির পাশে কারোর সীমানা নিয়ে সমস্যা, এই রাজনীতিকে হাতিয়ার করে সেটাকে, সেই কাজটা ও সম্পন্ন করলো, মারধর করলো, ওকে আক্রমণ করলো। এগুলো আগেও হতো। একমাত্র এইবারেই একটা জায়গায় যেখানে আমরা শুনতাম যে নির্বাচনোত্তর সন্ত্রাস, আমি বিধানসভাতেও বলেছি, বাইরেও বলছি, নির্বাচনোত্তর এই যে বিষয় সন্ত্রাস ভারতবর্ষের 3টি জায়গা ছাড়া কোথাও হয় না। একটা হচ্ছে ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, আর খানিকটা কেরালা। তো আমরা এর থেকে বেরিয়ে এসেছিলাম, কিন্তু ওই যে 2-3 জায়গার মধ্যে ইচ্ছে করে ওরা চেষ্টা করেছে যাতে এইভাবে সুন্দরভাবে চলে যাবে একটা সরকার, ইতিহাসের পাতায় ওরা নাম করে করবে, আবার সামনের বছর আবার আসবে, বারবার এটা যেন না হয়, বারবার আইন শৃঙ্খলার অবনতি। তারও আমি ডাটা শুদ্ধ, কোন কোন জায়গায় পুলিশ কিভাবে তার অ্যাকশন নিয়েছে, তারও কিন্তু আমি ডাটা ওনাদের সামনে রেখেছি। চুপ করে গেছেন সবাই। হাজার হাজার লোককে অ্যারেস্ট করা হয়েছে, চেষ্টা চলছে, কিন্তু পুলিশ দিয়ে হবে না। পুলিশ দিয়ে সব সম্ভব না। যতক্ষণ ধরে আমাদের এই মানসিকতার থেকে আমরা না বেরোবো যে গুন্ডাগার্দি করে একটা ইলেকশন হবে, আর কারোর ইচ্ছা কে আমি যাতে না বেরোতে পারে তাকে গলায় চিপে ধরে আমি সারা জীবন আমি আমার ইচ্ছাটাকে চাপিয়ে দেব, সেই যে প্রবণতা, তার থেকে আমাদের সবাই বেরিয়ে আসতে হবে। তার জন্য একটা আন্দোলন দরকার, এবং সেই আন্দোলনটা রাস্তায় বেরোনোর প্রয়োজন হয় না, সোচ্চার হওয়া দরকার মানসিকভাবে। এখানে আমাদের মেয়র সাহেব বলছিলেন যে এই এলাকার মধ্যে রাত্রিবেলায় দেখলো যে রাস্তার ব্ল্যাক টপ নেই, সকালবেলা ঘুম থেকে উঠেই ব্ল্যাক টপ। তা আমরা তো কাজ করছি। তো যে পরিমাণে এই কাজ করার যে কোন রকম এন্টি ইনকামবেন্সিও ছিল না, তারপরেও অনেককে বিভ্রান্তি সৃষ্টি করে, যেভাবে অনেককে বলেছে যে না এবার আমরা চলে আসছি, সে 5 ঘন্টা 4 ঘন্টা, এরপরে মিনিটে আসলো, মিনিটের পরে আর সেকেন্ড, এরপরে আর খুঁজে পাওয়া যায় না। এই করে আমাদের মধ্যে কিন্তু একটা দোদুল্যমান কন্ডিশন কিন্তু করে দিয়েছে যে হতে পারে চলে আসবে। আমি বারবার সব জায়গায় বলি, কেন আমরা এদের এই কথায় আমরা ফেসে যাব,
কেন আমাদের মধ্যে সেই কনফিডেন্স থাকবে না? আমার মনে আছে যখন আমাদের ক্যাবিনেট মিটিং কয়েকবার হয়ে যখন লাস্টে হচ্ছিল, তার ডিসিশন দেওয়ার সময় আমি মন্ত্রী পরিষদকে বলেছি না, এটা মার্চের পরে আমরা ডিসিশন নেব। তো ফার্স্ট যখন এবার 2.0 আমাদের ক্যাবিনেট মিটিং হলো, তো অনেক মন্ত্রী বাহাদুররা বলছিলেন যে উনার যে কনফিডেন্স, যে বলছিলেন যে মার্চের পরে ডিসিশন, সেটা উনার কি করে কনফিডেন্স ছিল? সত্যিই বলছি কনফিডেন্স ছিল যে আমরা আবার আসবই, কারণ কোনো খারাপ কাজ আমরা লিপ্ত নই, আমরা সৎ পথে চলার মানুষ। কারণ আমাদের পার্টি যা সংস্কার, সেই সংস্কারের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছে গেছি, এবং যখন যা প্রয়োজন, যখন যে সমস্যা হয়েছে, সেটা কোভিডের সময়ই হোক, ব্লাডের ক্রাইসিসই হোক, খাদ্যের সমস্যায় হোক, সবসময় আমরা মানুষের কাছে পৌঁছেছি। তাহলে কেন মানুষ আমাদেরকে এবার ভোট দেবে না? কিন্তু যে পরিমাণে আমাদের, যে মাত্রায় আমরা জেতার কথা, সেই জায়গার মধ্যে কিছুটা তো খামতি রয়ে গেছে আমাদের। এবং আমি জানি এগুলো কিন্তু একটা বহুদিন ধরে একটা সংস্কার এখানে তৈরি হয়েছে, যে একমাত্র একটাই পার্টি আছে যে নাকি বারবার আসতে পারে, আর কোনো পার্টি আসতে পারে না। তা আমরা এসে বা প্রমাণ করে দিলাম, সে বিশ্বাসটাও মানুষের কাছে আসলো যে না, 2.0 এটা 40.0 হতে পারে, আগামী দিন 40.0 হতে পারে। তো সেই ব্যবস্থা, কারণ আমরা মানুষের জন্য কাজ করতে চাই, এবং আমাদের যে গার্জিয়ান হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তো সেই গার্জিয়ান যেহেতু আমাদের পথ দেখান, আমাদের মার্গদর্শন করান, উন্নয়ন ছাড়া কোনো কথা বলেন না, এখানে বসে আনন্দ করার উপায় নেই, সারাক্ষণ ধরে কাজ করতে হয়, আয়েশ করার কোনো স্থান নেই। এবার আমি এখানে, আমার বোনেরা আছে এখানে, আমি বলবো ওনাদেরকে সবসময় সব জায়গায় আমি ধন্যবাদ দিই যে 3% ভোট এবার আমরা বেশি পেয়েছি, এর জন্য ওনাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ দেব। এবং মেয়েরার কারণে, মহিলাদের কারণে আমাদের এই সরকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, এবং এটা কিন্তু একটা গুড সাইন, যে কারণে 12 জনকে আমাদের পার্টির তরফ থেকে এবার নমিনেশন দেওয়া হয়েছিল। এবং ত্রিপুরার ইতিহাসে বিধানসভার মধ্যে এবার হাইয়েস্ট মহিলা রিপ্রেজেন্টেটিভ এসছে, ভাবা যায় না কোনদিন। তো আমরা মহিলাদের 33%-এর কথা এখানে আমি বললামই না, আরো যেসব আমরা করি, যেসব সুবিধা আমরা চেষ্টা করছি, যে মানুষের শুধু আর্থসামাজিক না, তার মান উন্নয়ন, তার রেসপেক্ট, তার মডেস্টি, সেটাও আমরা চাই যে উন্নত হোক, এবং সেই দিশায় আমরা কাজ করছি। এখানে আমরা এডুকেশন হাব বানাতে চাই, মেডিকেল হাব বানাতে চাই। এখানে আমাদের প্রেসিডেন্সি এবার পেয়েছেন প্রধানমন্ত্রীর কারণে। তো আগামী 2, 3, 4 এখানে বিভিন্ন দেশ থেকে এখানে বহু রিপ্রেজেন্টেটিভ আসছে বিভিন্ন জায়গার থেকে। তো ত্রিপুরাকে আমরা এমন এক জায়গায় আমরা ওনাদের সামনে প্রস্তুত করতে চাইছি, যাতে করে আগামী দিন আমাদের ট্যুরিজম বাড়ে, আমাদের বিভিন্ন যে প্রোডাক্ট, সে বিষয়ে ওরা জানুক, আমাদের সংস্কৃতি সম্পর্কে জানুক, যাতে করে ওনারা কোনোদিন ত্রিপুরার প্রতি আকৃষ্ট হয়, ওনারা গিয়ে ওনাদের যে দেশ আছে সেখানে গিয়ে বলবেন ওনাদের লোকদের। তো সেইভাবে আমরা চেষ্টা করছি। তো আগামী দিন আমি শিওর যে ত্রিপুরার ভবিষ্যৎ খুবই ব্রাইট, এবং এখানে রাজনীতির পরিবেশও ব্রাইট। আগামী দিন গতানুগতিক রাজনীতির থেকে আমরা বেরিয়ে আসব, এবং সবাই একসাথে মিলে আমরা শুধু ত্রিপুরা না, আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমরা ত্রিপুরাকে একটা মডেল স্টেট হিসাবে আমরা প্রতিষ্ঠিত করব, এই কথাগুলো বলে। এবং আমি আমাদের এখানে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন এবং স্মার্ট সিটি তে যারা যারা আছেন, তারা যেভাবে এখানে এই প্রজেক্টগুলো বাস্তবায়ন করেছেন, এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য নমস্কার। জয় হিন্দ। আপনার কথা ভাষায় আমরা ঋদ্ধ হই, আমরা সমৃদ্ধ হই, বারবার, সত্যি বারবার হই, এবং আজকেও হয়েছি। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানবেন।